শুভ সকাল আমার মিষ্টি পরিবার, কেমন আছো তোমরা সবাই? আশা করব সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আর আজকে হলো সোমবার, অর্থাৎ শ্রাবণ মাসের তৃতীয় সোমবার। কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি আকাশের মুখ আবার ভার হয়েছে। যদিও রবিবার একটু রৌদ্র উঠেছিল, সোমবার সকাল থেকে দেখছি আবার যেমনকার তেমন বৃষ্টি পড়েই যাচ্ছে। আর দেখো, রান্নাঘরটা যখন ঢুকলাম পুরো অন্ধকার, আলোটা দুটো দুটো আলো জ্বালালাম বলে তাই যেন একটু আলো হলো। আর রান্নাঘরের জানলা থেকেও তোমাদেরকে প্রকৃতিটা দেখাচ্ছি। এই বর্ষাকালে না চারদিকটা কি সুন্দর সবুজে সবুজ হয়ে থাকে না, খুব দেখতে ভালো লাগে। যদিও পোকামাকড়ের উপদ্রব কিন্তু এই বর্ষাকালে প্রচুর বাড়ে। আর আমার যেহেতু গঙ্গার দিকে বাড়ি, মানে গঙ্গার ধারে বাড়ি বলতে পারো, সেই কারণে হরেক রকম পোকামাকড় দেখতে পাই এই শ্রাবণ মাসে, মানে এই বর্ষাকালে। তাও কিন্তু বর্ষাকালে প্রকৃতির শোভা দেখতে বেশ ভালো লাগে। যদিও আমাদের মতো গৃহবধূদের প্রকৃতির শোভা দেখার মতো টাইম নেই। সকালবেলা ঘুম থেকে উঠেই চিন্তা করতে হয় কি রান্না করব আর কি খাইয়ে ছেলেকে আর বরকে কাজে পাঠাবো। বর যাবে কাজে, আর ছেলের আজকে অবশ্য স্কুল নেই, কিন্তু টিফিন বলো, দুপুরের ভাত বলো, সবই তো দিতে লাগবে। সেই সব চিন্তা করতে করতেই আর প্রকৃতির শোভা দেখার টাইম আমাদের হয়ে ওঠে না। তো যাই হোক, চলো ভাতের জলটা বসিয়ে দিয়েছি, এবার চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দেব। চলো ভাতটা বসিয়ে দিয়ে তারপর কি রান্না হয় সেই চিন্তা করব। যদিও আজকে নিরামিষ, আর ওই কারণে আজকে ওলের ডালনা করব আর গরম গরম বেগুন ভেজে দেব। আর ওলের ডালনার জন্য আদা, টমেটো, কাঁচা লঙ্কা এখানে কুটে নিয়েছি। আর দেখো বেগুনটা ভাজা বসিয়েও দিয়েছি, কারণ এখন দুটো বেগুনই ভাজবো। যেহেতু বর 8:30টার মধ্যে খেয়ে বেরোবে, তাই ওর মতোই বেগুন ভাজবো। এত তাড়াতাড়ি ছেলের কিছু ভাজাভুজি করব না, শুধুমাত্র ছেলের জন্য তরকারিটাই করে রাখবো। আর এখানে ওলের ডালনা করছি, ওলটাকে একটা সিটি দিয়ে নিয়েছি যাতে গলে না যায়, কিন্তু বেশ নরম নরমও হবে, কারণ তাহলে ভালো করে ভাজতে পারবো। আর তুমি যদি ওলটা দুটো সিটি মেরে ফেলো, ব্যাস, তাহলে আর তুমি ভাজতেই পারবে না। ওটা সেই ঝোল ঝোল ডালনাটা আর হবে না, গাঢ় গাঢ় একটা তরকারি হয়ে যাবে। এখানে দেখো ওলটাকে আলুর সাথে খুব ভালো করে তেলে ভেজে নেওয়ার পরই কিন্তু সমস্ত রকম মশলা দিয়ে, অর্থাৎ নিরামিষ রান্না করতে যেটা লাগে, এখানে জিরে তেজপাতা ফোড়ন দিয়েছি, আর তার সাথে গোটা গরম মশলাও ফোড়নে দিয়েছিলাম। এবার ওল আর আলুটাকে খুব ভালো করে ভেজে নিয়ে, মানে লাল লাল করে ভেজে নিয়ে, তার মধ্যে আমি দিয়েছি রুটিন মশলা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর তোমার আদা বাটা, টমেটো বাটা, কাঁচা লঙ্কা বাটা, আর দিয়ে ভালো করে কষে, নুন মিষ্টি তো অবশ্যই দিয়ে, এবার জল ঢেলে দিয়েছি। এবার টকবক করে ফুটে উঠলেই দেখবো যখন আলুটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে, তখনই তরকারিটা নামিয়ে নেব ঘি গরম মশলা দিয়ে। আর এখানে ভাতটা একটা ফুট দিয়ে বন্ধ রেখেছিলাম। হাঁড়ি দেখে বুঝতেই পারছো আজকে সোমবার যেহেতু আমি কিন্তু ভাত খাবো না, শুধুমাত্র ছেলে আর ছেলের বাবাই ভাত খাবে, যদিও ওই ভাতটাও ওদের কাছে বেশি। আর এখানে দেখো ও খেয়ে বেরিয়েও গেছে, আর মানে তোমাদের দাদাভাই খেয়ে বেরিয়ে গেছে, ছেলেও ঘুম থেকে উঠে পড়েছে, ওকে চা দিয়েছি, ও ঘরে চা খাচ্ছে। আর আমি যতক্ষণ না পর্যন্ত এই ঘরের বিছানাটা পরিষ্কার করতে পারি, ততক্ষণ না আমার না কোনো শান্তি লাগে না মনে হয় কি একটা বড় কাজ আমার এখনও সম্পূর্ণ করা হয়নি। যদিও রান্নার দিকটা অনেকটা মিটে গেছে, ওদের মতো রান্না আমার হয়ে গেছে। এবার আমি কি খাবো সেটা বেলায় ডিসিশান নেব। তো ওদের রান্নাটা তো করে ফেলেছি, এটাই একটা বড় শান্তি। আর বিছানাটা এই সুযোগেই আমি ভালো করে গুছিয়ে নেব, কারণ যতক্ষণ না তুমি ঘরের বিছানাটা গুছিয়ে ফেলতে পারবে, ততক্ষণ না তুমি বাড়ির আর অন্য কাজ করতে পারবে না। কারণ ঘরের বিছানাটা গুছানোর পর অনেকটা নোংরা পড়বে নিচে, তবেই না তুমি ঝাঁট দিতে পারবে। তার আগে কিন্তু ঝাঁট দেওয়া সম্ভব হয় না। তো ওই কারণেই বিছানাটাকে টান টান করে গুছিয়ে নিই চলো। আর এখন বেশ কদিন ধরে বৃষ্টি পড়ছে বলে রাত্রের দিকে একটু হালকা চাদর লাগছে, তো ওই কারণেই দুটো চাদরকেও বার করে নিয়েছি, একটা আমি নিই আর একটা ছেলে আর ছেলের বাবা নেয়। চাদরগুলোকে ভাঁজ করে নিয়ে তারপর আমি ঘর দালানটা ঝাঁট দেব, কারণ বাসি কাজ আমার কোনো রকম সারা হয়নি। সকালবেলা শুধুমাত্র নাইটিটা ছেড়ে রান্নার কাজটা করে নিয়েছি, তারপর আবার বাসি নাইটিটা পরে বাকি কাজ সারতে লেগে গেছি। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings
as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light. আজকে শুধুমাত্র ঘর দালানটা ঝাঁটি দেব, মুছবো না, কারণ সকালবেলায় বেশ ভালো রকম বৃষ্টি হয়েছে আর ঘর দালান সব কিছুই বেশ স্যাঁতস্যাঁতে। তো আবার যদি এর ওপরে মুছি তাহলে কিন্তু সেটা শুকোতে অনেক টাইম লেগে যাবে আর সবাই যাতায়াত করবে, ফলে আরও কাদা কাদা হয়ে যাবে বারান্দা, ঘর, এই সমস্ত কিছু। আর দেখো সকালবেলা এত জোর ঝাঁট এসেছিলো যে আমাকে শাটারটা নামিয়ে দিতে হয়েছিল। ফলে এই ফুলের টবগুলোকে না নামিয়ে তো আমি শাটারটা নামাতে পারি না, মানে দিতে পারি না। তো সেই কারণে ফুলের টবগুলোকে আবার যে যার জায়গায় রেখে দিলাম। দিয়ে এবার আমি চলে এসেছি একদম রান্নাঘরে, কারণ রান্নাঘরে বললাম না শুধু রান্নাটুকুই মিটেছে, গ্যাস মোছা থেকে বাসন মাজা থেকে সমস্ত কিছুই বাকি আছে। তো চলো এবার এই কাজগুলো সেরে নিই তোমাদের সাথে গল্প করতে করতে। তা বন্ধুরা, তোমরা বলো তো, সংসারে তোমরা যখন ফুল এনার্জি দিয়ে সব কাজ করবে তখন তোমরা কিন্তু সবার কাজে ভালো হবে। আর যখনই তোমার একটু এনার্জি লস হয়ে যাবে, 19 থেকে 20 হয়ে যাবে সংসারের কাজে, তখন কিন্তু তুমি সবার কাছে চক্ষু শুল হয়ে যাবে। এটা হয় কি না, সে তোমার স্বামীই হোক আর যেই হোক, কেউ কিন্তু কথা শোনাতে ছাড়বে না। তাই তুমি তোমার কাজটা টাইম মাফিক করার পরেও যখন তুমি কারোর কাছ থেকে কথা শুনবে যে এটা হয়নি কেন, এটা কেন করলে না, বা এটা কেন হলো না, তখন তোমার মনের মধ্যে কেমন হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমার তো খুবই কষ্ট হয়, কারণ সংসারের A to Z কাজ যেখানে একজন মানুষই করছে, সে তুমি বলো রাঁধুনির কাজ, ঘরের বাসন মাজার কাজ, কিংবা ঘর দালান মোছার কাজ, বা জামা কাপড় কাচার পরেও যে কাজগুলো থাকে সেই সমস্ত কাজ, বা ব্রাহ্মণের কাজ, সব কিছু কিন্তু এই ঘরের গৃহিণীরাই করে। কিন্তু কথা শোনাতে, পান থেকে চুন খসলে কথা শোনাতে কেউ ছাড়ে না, সে যেই হোক। হয় কি না বলো তো? হয়তো তারা তাদের অজান্তেই কথাগুলো রাগের মাথায় শুনিয়ে দেয়, পরে হয়তো তারাও হাত কামড়ায়, কিন্তু যখন কথা এমন একটা জিনিস মুখ দিয়ে ছিটকে বেরিয়ে গেলে সেটাকে কিন্তু আর নেওয়া যায় না বন্ধুরা। কারণ কথা আর হাতের তীর একবার যদি হাত থেকে বেরিয়ে যায়, সেটা কিন্তু যাকে বললে সে কোনোদিনই ভুলতে পারে না, তাই না বলো? এটা তোমাদের সাথে ঘটে কি না সংসারে থাকতে থাকতে অবশ্যই বলবে। আসলে শ্বশুরবাড়ি জিনিসটাই এমন, তুমি যত করবে তত সবার কাছে ভালো হবে। আর তুমি যদি 365 দিনের মধ্যে 364 দিন করো আর একটা দিন যদি না করো, সেটাই কিন্তু তোমাকে সারা জীবন সবাই শোনাবে যে ওই দিনকে এই কাজটা কিন্তু তোমার হয়নি, তাই না? তো চলো, কি বলবো, তোমাদের সাথে একটু দুঃখের কথা শেয়ার করি। আর সিঙ্কটা কিন্তু আমি রোজই মুছে নিই, কারণ সিঙ্কটা না মুছলে এই রোজের রোজ এতবার করে বাসন মাজা হয় তো খুব নোংরা হয়ে যায়। তো সিঙ্কটা ভালো করে মুছে তারপর আমি স্নানে যাব, কারণ সিঙ্কটা না মেজে স্নানে গেলে মনটা কড়কড় করবে, আর পরে এই কাজটা আর হয়ে উঠবে না। তোমাদের বললাম না আজকে সোমবার, আর শ্রাবণ মাসের প্রত্যেকটা সোমবারই যেহেতু আমি একটু ভালো করে মহাদেবের পুজো করি আর উপোস করি, তো পরে আর এই কাজটা আমার করা হয়ে উঠবে না। তো সেই কারণে সমস্ত শরীর কাজগুলো সেরে একবারে পরিষ্কার হতে যাব, মানে স্নানে যাব আর কি, তারপর এসে ঠাকুরকে পুজো করব। তো চলো, আমি একদম চলে এসেছি ঠাকুর ঘরে। তো মহাদেবকে স্নান করিয়ে নিচ্ছি। আর আগে আমি ঘি মধু মাখিয়ে নিয়েছি, তারপর দই দিয়ে তারপর গঙ্গা জলে স্নান করাচ্ছি। আজকে যেহেতু দুধ ছিল না তাই দই দিয়ে স্নান করালাম। আর এখানে দেখো আগের দিন ফুল এনেই রাখি, আর এই অপরাজিতা ফুলগুলো কিন্তু আমার গাছের, খুব সুন্দর অনেক অপরাজিতা ফুল ফুটেছে, ঠিক যেন দেখে মনে হচ্ছে নীল গোলাপ, এত ভালো লাগছে দেখতে। আর তার সাথে বাবার প্রিয় ধুত্র ফল, আকন্দ ফুলের মালা, বেলপাতা আর ধুত্র ফুল, আর সঙ্গে একটা ফল নিবেদন করতে হয়। তো আজকে আমার ঘরে শশাই ছিল, তো শশা নিবেদন করে দিয়েছি। এখানে ধুনো ধূপ জ্বালিয়ে দিয়েছি, বাতি জ্বেলে দিয়েছি, আর তার সাথে কর্পূরও জ্বালিয়ে দিয়েছি। আর ঘিয়ের প্রদীপটা আমি সন্ধেবেলা দিই। তো চলো, পুজো সেরে তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম কেমন লাগছে আমার বাবা ভোলানাথকে আর তার সাথে সমস্ত ঠাকুরকে। তো
তো চলো আজকের ব্লগটা আমি এখানে এন্ড করলাম। কেমন লাগলো সবার আজকের ব্লগ অবশ্যই কমেন্ট করে জানাবে, পাশে থাকবে, সাথে থাকবে। তো চলো আজকের মতো টাটা।